ওকে, 2 নাম্বারটা কি বলছে? মাদার কাজ এন্ড চিলড্রেন অ্যাজ অ্যান এন্টি ওয়্যার প্লে এটা আলোচনা করো। তার মানে ওয়্যার বলতে যুদ্ধের, এন্টি ওয়্যার মানে যুদ্ধ বিরুদ্ধ প্লে। ওকে, এন্টি দ্বারা বোঝায় উল্টোটা আর কি। বলছে মাদার কাজ এন্ড চিলড্রেন ইজ অ্যান এন্টি ওয়্যার প্লে that was written by Bertolt Brecht in 1939. The German playwright and poet wrote the script in resistance to the rise of fascism and Nazism and a response to the invasion of Poland by Hitler's army in 1939 যে সেটা লিখছে কি সে হিটলার যে জার্মান আর কি পোল্যান্ড আক্রমণ করেছিল 1939 সালে সেইটাকে বেস করে আর কি। The play was written before the Second World War, এটা সেকেন্ড ওয়ার্ল্ড এর আগে লেখা হয়েছিল। The play is set in the 17th century in Europe during the 30 years war. এই নাটকের সেটিংটা মানে হচ্ছে কোন সময়কার? ইউরোপের 17 শতাব্দী, যখন ইউরোপে একটা গৃহযুদ্ধ সরি একটা ধর্মযুদ্ধ চলতেছিল 1618 থেকে 1700 না 1648 সালে, presenting the death and destruction of the 30 years war. Cricket wanted to warn the people about the evils of war. সে আসলে যুদ্ধের যে ভয়াবহতা সেটাই লোকজনদেরকে বোঝাইতে চাচ্ছিল বা সেটা বোঝানোর জন্য এই নাটকটা লিখছে। এরপর বলছে কি ওয়ার এ ডিস্ট্রাকটিভ ফোর্স অ্যাজ অ্যান এন্টি ওয়ার প্লে দ্য থিম অফ মাদার কাজেনা চিলড্রেন ফোকাসেস অন দ্য ইভিলস অফ ওয়ার, যেখানে সেখানে যুদ্ধের ভয়াবহতার উপর ফোকাস করা হয়েছে অ্যান্ড দ্য গ্রেট ডিস্ট্রাকশন হুইচ ওয়ার কজ, এবং যুদ্ধ যে ধ্বংস ডেকে নিয়ে আসে সেগুলো উপস্থাপন করা হয়েছে। বলছে ফ্রেকার দ্য অথর অফ দ্য প্লে রোড টু ওয়ার্ন দ্য ইউরোপিয়ান নেশন এগেইনস্ট অ্যানাদার ওয়ার্ল্ড ওয়ার, যে রেকর্ডস সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিন্তু ইউরোপিয়ান লোকজনদেরকে ওয়ার্ন করছে একটা নতুন যুদ্ধ আরম্ভ হইতে পারে সেটা থেকে। ওকে, তার মানে এটা সেকেন্ড ওয়ার্ল্ড আগে লেখা হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড আসতে চলছে এরকম একটা মানে হচ্ছে কি বলে যে চিত্র দেখি আর কি। যে হি ওয়ান্টেড দ্য কমন পিপল টু ফাইন্ড দ্য ডিস্ট্রাকশন দ্য 30 ইয়ার্স ওয়ার হ্যাড কস্ট, সে লোকজনদেরকে দেখাইছে যে দেখো এই 30 বছর যাবত যে যুদ্ধ হয়েছে সেটার ভয়াবহতা আসলে কেমন ছিল, সুতরাং তোমরা আবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে জড়াইও না। The Second World War began before the play came to notice of the people. The Second World War শুরু হয় কিন্তু এই যে এই নাটকের এলাকা, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বিগান বিফোর দ্য প্লে কেম টু দ্য নোটিস অফ দ্য পিপল, মানে লোকজন এই নাটকটা ভালো মতো দেখার আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়। দ্য ফার্স্ট পারফরমেন্স অফ দ্য প্লে ওয়াজ হোল্ড ইন 1941, যে এই নাটকটা ফার্স্ট টাইম মঞ্চায়িত করে কখন? 1941 সালে। আমরা দেখেন লেখক লিখছে 39 সালে, আবার যুদ্ধ শুরু হচ্ছে 39 সালে, এবং নাটকটা পারফর্ম করা হয়েছে 41 সালে, যে 2 ইয়ার্স আফটার দ্য কমেন্সমেন্ট অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় জাস্ট 2 বছর পরে। The theme of the play is motherhood, এছাড়া এখানে মাতৃত্ববোধের একটা থিমও পাই। The two themes are closely interlinked, দুইটা থিমই আসলে লেখক এখানে একযোগে উপস্থাপন করেছে। They develop together. বলছে কি ট্রাজিক্যাল ইনসিডেন্ট, যে মাদার ক্যাজ এন্ড চিলড্রেন ডিলস উইথ ট্রাজিক স্টোরি অফ এ মাদার এন্ড থ্রি চিলড্রেন, যেখানে একজন মা এবং তার 3 ছেলের মানে সরি 2 ছেলে 1 মেয়ে মানে তার 3 সন্তানের যে ট্রাজিক লাইফ সেটা উপস্থাপন করা হয়েছে। থ্রি গ্রোন আপ চিলড্রেন, 2 সন্স এন্ড ডটার। দ্য ডিপিকশন অফ দ্য প্লে মেক্স আস হেট ওয়ার, এই নাটক কেমন উপস্থাপন করা হয়েছে যেন আমরা যুদ্ধকে ঘৃণা করি। The horror of war and all the events of the play show the catastrophic nature of war, এখানে এই নাটকের ভয়াবহতা দেখে আমরা আসলে মানে দেখতে পাই যে যুদ্ধ আসলে কতটা ক্যাটাস্ট্রফি বা বিপর্যয় ডেকে নিয়ে আসে। Record depicts these events to arouse anti-war feelings in the spectators and the reader, সে আসলে এগুলো উপস্থাপন কেন করছে? লোকজন যেন বা দর্শকরা যেন কি যুদ্ধের এগেইনস্টে কাজ করে। ওকে, মানে তাদের মধ্যে যেন এন্টি ওয়ার একটা ফিলিংস জাগ্রত হয়। He warns the nation of the world against the dangers of another war that seemed to be approaching within a few months of the completion of this play, যে এই নাটকটা লেখার অল্প কয়েক মাসের পরে যে একটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল সেইটারই ডেঞ্জার বা ভয়াবহতা লেখক এখানে মানে উপস্থাপন করেছিল আর কি, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রেক আউট এর পরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যায়। তার মানে লেখক আসলে এখানে সমাজ সংস্কার হিসেবে বা লোকজনদেরকে ওটা কি বলে যে হচ্ছে ওয়ার্নিং করার জন্য সে আর কি এই নাটকটা লিখছিল, যে তোমরা অলরেডি একটা মানে ফার্স্ট ওয়ার্ল্ড পর্যবেক্ষণ করেছো, দেখছো যে কতটা ভয়াবহ অবস্থা, এবং তোমরা যেভাবে আসে এতে হয়তো আরো একটা যুদ্ধ শুরু হবে, এবং যেটা আসলে অল্প কয়েক মাস পরে এই নাটকটা লেখার অল্প কয়েক মাস পরে শুরু হয়ে যায়। ওকে, যুদ্ধের যে ভয়াবহ অবস্থা সেইটি নাটক এখানে নাট্যকার এখানে উপস্থাপন করছে নাটকের মধ্যে দিয়ে। The dialogue in the play discuss about the merits and demerits of war আর কি, যেখানে যুদ্ধ এবং শান্তির ভালো খারাপ দিক নিয়ে আলোচনা করা হয়েছে। This discussion are introduced to remind the people of the damage and harm done by war, যেখানে যুদ্ধের মানে কোন কোন ড্যামেজ বা হার্ম গুলো হয় সেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছে এখানে, বা সেই সেই হচ্ছে আলাপ আলোচনা গুলো এখানে ইন্ট্রোডিউস করানো হয়েছে। The cook described the ongoing war in which a lot of bribing, plundering and a little raping takes place, যেমন এখানে কুক আলোচনা করে যে যুদ্ধ হলে কি হয় ঘুষ দেয়া নেয়া, এরকম লুটপাট বা রেপ এগুলো
অহরহ চলতেই থাকে। He points out the hypocrisy of King Gustavus and says he fights the oyer as a proof of his reverence for God's holy word. Okay, এছাড়া এখানে লেখক আরো উপস্থাপন করছে যে যারা কিনা রাজা বা মানে ক্ষমতাধর থাকে তারা আসলে মানে ভণ্ড টাইপের, যুদ্ধ হওয়া মানেই তাদের পকেট ভারী হওয়া, যেমন এখানে রাজা কুস্তাভাজের যে ভণ্ডামি সেটা উপস্থাপন করা হয়েছে। এবং সে আসলে কেন যুদ্ধে লিপ্ত হয়েছে, জাস্ট এটা প্রুফ করার জন্য যে ঈশ্বরের আদেশে, মানে এক কথায় সে একটা ধর্ম অনুসারী ছিল, সুতরাং তার ধর্মটাকে বাঁচানোর জন্য সে আসলে মানে বলছে সে এরকম রাজা, তার ধর্মকে সেভ করার জন্য সে যুদ্ধে লিপ্ত হয়েছে। Actually, the king is fighting the war for his personal benefits for the expansion of key territory. আসলে সে যুদ্ধে কেন লিপ্ত হয়েছে, যাতে করে সে অ্যাটলিস্ট তার মানে যে দেশের রাজ্য সীমা আরো বাড়াইতে পারে। তার মানে ফার্স্টে যুদ্ধটা যদি ধর্মকেন্দ্রিক হয়, পরবর্তী এটা পলিটিক্যালি শুরু হয়ে যায়। হচ্ছে যে কারাপশন অফ আর যুদ্ধের মানে যে ভন্ডামি এগুলো উপস্থাপন করা হয়েছে বা দুর্নীতি উপস্থাপন করা হয়েছে। যে মাদার ক্যারেস রিমার্ক দ্যাট দ্য বিগ শাপস রেসপন্সিবল ফর ফাইটিং ওয়ার্স রিয়েলি ওয়ান্ট টু মেক গুড প্রফিট আউট অফ ইট। মানে মাদার ক্যারেস এখানে সে এক মানে হচ্ছে একবার এরকমটা বলে যে যারা ধনী টাইপের তারাই আসলে এরকম যুদ্ধ বাধায় এবং যুদ্ধ বাধিয়ে তারা এখান থেকে প্রফিট ইনকাম করে। দ্য সোলজার্স ইন দ্য ওয়ার টাইম মেক কি হুডস অফ ইয়াং গার্লস, এবং যারা যোদ্ধা তারা কি করে অল্প বয়সী মেয়েদেরকে ধরে নিয়ে তাদের হচ্ছে মানে অ্যাটলিস্ট তাদের সাথে অশ্লীল যে কাজকর্মগুলো করে। she wants Katrin not to attract the attention of any soldier, যেমন সে তার মেয়েকে যে কাটরিন তাকে ওয়ার্ন করে যে তুমি কখনো কোনো এরকম যোদ্ধার সামনে পড়বে না, কারণ তারা খুব জঘন্য টাইপের হয়। when the soldier gets the opportunity to plunder a city they straight away jump on top of the women for, যেমন এখানে হচ্ছে একটা কথা বলা হয়েছে যখন কিনা যোদ্ধারা সেই যুদ্ধ করতে যায় তারা আগে হচ্ছে গ্রাম লুটপাট মানে করার সুযোগ যখনই পায় তখনই তারা আগে ছাদের উপরে যায় যে সেখানে মহিলারা আছে কিনা। The chaplain indicates that they are all in great danger, যেমন এখানে chaplain এর কথা বলা হয়েছে যে তারা এরকম অনেক ভয়াবহতার সম্মুখীন হয়েছে। all general people become miserably helpless, এবং যারা সাধারণ লোকজন তারা আসলে অসহায়ের মতো জীবন যাপন করে। Mother Cares highlights another evil resulting from our corruption which prevails among the army officers and and men on both sides। সেখানে যুদ্ধের আরো একটা ভণ্ডামি দিক উপস্থাপন করছে যে ক্যাথলিক সার্জেন্ট has demanded 200 guilders as bribe for the release of সুইসিড, যেমন মাদার কাজের যে ছোট ছেলে সুইসিড তাকে যখন মানে আটক করে নিয়ে যাওয়া হয় তখন সেই যারা প্রোটেস্ট্যান্ট সরি ক্যাথলিক ধর্মের একজন সার্জেন্ট সে দাবি করে যে তুমি যদি আমাকে 200 মানে কিল্ডার দাও তাহলে আমি তোমার ছেলেকে ছেড়ে দেবো আর কি। যে ফেরেবারি না ফেরাইবারি গোস অন ইন ফুল সুইং ডিউরিং দ্য, যে যুদ্ধের সময় এরকম ঘুষ চলতেই থাকে আর কি। এটা বলছে যে প্রোটেস্টেশন এরকম প্রতিবাদ চলে আর কি, মানে বাদানুবাদ যাকে বলে, যে দা chaplain says the war satisfies all needs even those of peace। মানে যুদ্ধ যে শুধুমাত্র ভয়াবহতা নিয়ে আসে তাই না, বরঞ্চ যুদ্ধের দ্বারা কিন্তু শান্তি আসলে মানে প্রতিষ্ঠিত হয় আর কি। যে war is like love as it always finds a lot of containing, মানে যুদ্ধ হচ্ছে লাভের মতো, মানে মানুষ যেমন ভালোবাসায় পড়লে জাস্ট মানে চাইতে থাকে যুদ্ধ ওইরকম ওকে কখনো যেন শেষ হয় না, মানে যেটা সবসময় যে কন্টিনিউ হতে চায়। The most poignant speech in the place uttered by Mother Courage when she refers to the wound her own daughter has received, okay সরি তার her dumb daughter has received। এছাড়া আমরা যুদ্ধের ভয়াবহতার আরেকটা চিত্র পাই যখন কিনা মাদার কারেজ তার যে বোবা মেয়েটার কথা যখন সে বলে, মানে তাকে কিভাবে হত্যা করেছে তাই সরি সে কেন মানে বোবা হয়েছিল তাই। যে the scene of Protestant town plundered by Tilly soldiers produces entire feelings in the audience। এছাড়া এই নাটকে যারা প্রোটেস্ট্যান্ট আর সরি যারা ক্যাথলিক ধর্মের অনুসারী তারা যে প্রোটেস্ট্যান্টের টাউন গুলো একেবারে প্লান্ডার বা মানে উৎপাত না ঠিক, প্লান্ডার শব্দের অর্থ যে লুটপাট চালানো আর কি, ঠিক আছে যে সেগুলো করতেছিল, এগুলা দেখে লোকজনদের মধ্যে যুদ্ধের প্রতি একটা বিরূপ মনোভাব বা ফিলিংস জাগ্রত হয়। দেয়ার ওয়াজ ব্রুটাল অ্যাটাক মানে ফার্ম হাউস আউটসাইড দ্য টাউন, যেমন এখানে একটা ভয়াবহ যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে যে একটা হচ্ছে শহরের বাইরে একটা ফার্ম হাউস ছিল, সেখানে ভয়াবহ একটা যুদ্ধ বাধে। এ ফ্যামিলি অফ পিজন্স হ্যাভ সাফার্ড ইমেন্সলি, যে কিছু গরিব লোকজনদেরকে মানে একটা ফ্যামিলি কিছু গরিব লোকজনদেরকে একেবারে তীব্রভাবে হত্যা করা হয় বা তারা অনেক সাফার করে। দ্য ট্রিটমেন্ট অফ দ্য সোলজার্স শো হাউ ইনহিউম্যান দ্য ব্রুটাল দে আর ইন দ্য, এবং যারা যোদ্ধা তারা এমন আচরণ করে যেটা তারা বোঝা যায় আসলে তারা কতটা ব্রুটাল বা নৃশংস টাইপের হতে পারে। যে রেকর্ড মেনশন সাম ট্র্যাজিক ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন ইন দ্য লাইফ কাটরিন ইন দ্য কোর্স অফ রেকর্ড এখানে কাটরিনের মাধ্যমে মানে কাটরিন যুদ্ধের সময় যে
ঘটনাগুলি ফেস করছে, এরকম কিছু ট্রাজিক ইনসিডেন্ট এখানে সে মেনশন করছে। ইট ইজ রিভিলড দ্যাট কাটরিনস ডামনেস ওয়াজ এ কনসিকুয়েন্স অফ ওয়ার, যেমন সে যে বোবা হয়ে গেছে এটা কিন্তু যুদ্ধের একটা ফলাফল। এ সোলজার হ্যাড থ্রাস্ট সামথিং ইন দ্য মাউথ ইনটু হার মাউথ, কি ইনটু ইন দ্য মাউথ ইনটু হার, আচ্ছা ইন দ্য মাউথ হবে, ওকে ইন দ্য মাউথ ইনটু হার মাউথ, সেন্টেন্স কি ঠিক আছে? সোলজার হ্যাড থ্রাস্ট সামথিং, একজন যোদ্ধা কিছু ঢুকিয়ে দেয় ইন দ্য মাউথ, তার মুখে, ইনটু ও, মানে বলতেছে যে তার মুখের মধ্যে দিয়ে তার মুখে কিছু ঢুকিয়ে দেয়। ইট কস্ট হার টু লুজ হার পাওয়ার অফ স্পিচ, এবং এটাতে মানে তার কথা বলার শক্তি হারিয়ে যায়। লেদার শি অ্যাটাকড এন্ড wounded বাই ড্রাঙ্কেন, সো এর পরবর্তীতে আরেকজন মাতাল যোদ্ধা তাকে আক্রমণ করে, ওকে ওন করে ফেলে। এরপর বলছে দ্য স্কার, দ্য দিস স্কার আরো wound, sorry, this scar the wound left on her forehead makes her very ugly, a mother carries fear that nobody would like to marry, এবং এতে কি হয় তার কপালে একটা মানে একটা একটা দাগ পড়ে যায় এবং তার মা ভয় পাচ্ছিল যে এই দাগের জন্য হয়তো কেউ তাকে বিয়ে করতে চাইবে না। The war has caused great destruction and devastation, তার মানে যুদ্ধ সবসময় ভয়াবহতা বা ধ্বংস নিয়ে আসে। That led to famine in the country, যে মানে যার ফলে হচ্ছে টোটাল দেশে এরকম মহামারী শুরু হয় বা মানে হচ্ছে মহামারী ছড়িয়ে পড়ে, যারা ফ্যামিলি স্পিরিটস আর ধরাই বলে ইন দ্য ডিস্ট্রাকশন, যে এরকম ধ্বংসের মহামারী সব জায়গায় ছড়িয়ে পড়ে। ওটা বলছে কি ডেডলি ডিজিজেস, যে কাটরিন ডেড ইজ অ্যানাদার হার্ট রেন্ডারিং ট্রাজেডি অফ দ্য আনগেস, এটা কাটরিন যেভাবে মারা যায় এটাও যুদ্ধের একটা ভয়াবহ দিক। শি ইজ শট অ্যান্ড কিল্ড বাই এ ক্যাথলিক সার্জন, একজন ক্যাথলিক যোদ্ধা তাকে গুলি করে হত্যা করে ফেলেছে যখন সে ড্রাম বাজে লোকজনদেরকে সতর্ক করতেছিল যে when she was raising an alarm to warn the townspeople against a surprise, না মানে সারপ্রাইজ বলতে একটা সাডেন অ্যাটাক আর কি, যে প্ল্যান বাই দ্য ক্যাথলিক্স, যে বিকজ অফ আর যুদ্ধের জন্য মাদার ক্যারেজ লস্ট অন তার সমস্ত সন্তানদের হারিয়ে ফেলে। অনলি মাদার ক্যারেজ ইজ স্টিল অ্যালাইভ অ্যালোন এন্ড ইনভিজিবল, সে শুধুমাত্র একাই জীবিত থাকে। সে ইজ এ ট্রাজিক ফিগার ম্যানেজিং টু রিকভার হার মেন্টাল ইকুইলিব্রিয়াম, ওকে সে এমন একজন ট্রাজিক ফিগার যে কিনা মানে ম্যানেজ করতেছিল তার মানসিক অবস্থাকে একটু ভালো করার জন্য। শি হ্যাজ টু স্টার্ট হার বিজনেস ফ্রেশ, তাকে সবকিছু ভুলে গিয়ে তার বিজনেসটা আবার শুরু করতে, কেন জীবন ধারণের জন্য। দেয়ারফর দ্য প্লে ইজ আন্ডার প্লে এন্ড এনটিআর প্লে, তোমরা বলতে পারি এটা একটা এনটিআর প্লে, কারণ এখানে যুদ্ধের ভয়াবহ দিকগুলো আসলে একে একে তুলে ধরা হয়েছে কার্টুনের মাধ্যমে, মাদার কার্জের মাধ্যমে এবং সে তার সন্তানদের মাধ্যমে, যে হুইচ শোস হাউ দ্য কমন পিপল সাফার এন্ড দ্য বিগ ওয়ান্স এনজয় দ্য প্রফিটস দে কুড ফ্রম দ্য, যেখানে দেখানো হয়েছে যেখানে সাধারণ লোকজন আসলে এরকম ভয়াবহতার শিকার হয়, বাট যারা ধনী তারা ঠিকই যুদ্ধের মাধ্যমে প্রফিট অর্জন করে। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা এনটিআর প্লে, আর এখানে যুদ্ধের নেগেটিভ অ্যাসপেক্ট গুলো উপস্থাপন করা হয়েছে। এটা কি ভালো মতো বুঝছেন ভাই? সৈকত আর অরূপ ভাই? জি ভাই, ইজি আছে, পয়েন্ট গুলো পয়েন্টগুলো দেখেন, ফার্স্টে কি বলছে, ওয়ার এ ডিস্ট্রাক, কি বলছে মানে বলা হয়েছে যে যুদ্ধ একটা ভয়ানক জিনিস আর কি, এবং এখানে আমরা দুইটা থিম পাই, একটা যুদ্ধ আর একটা মাদারহুড, যে মাদার কারে সে তার সন্তানদেরকে যুদ্ধে হারায়। এটা হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডাকশন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলা হয়েছে। এরপর বলছে যে কোন কোন ট্রাজিক ইনসিডেন্ট আমরা পাই, যেমন এখানে সেই যুদ্ধের যে ভয়াবহতা তাইতে বলা হয়েছে যে যুদ্ধের সময় মানে লুটপাট হয়, রেপ করা হয় ইত্যাদি ইত্যাদি, এবং যুদ্ধের দ্বারা যারা ধনী তারা লাভবান হয়, যারা গরিব ওরা আসলে নির্যাতনের শিকার হয়। এরপর বলছে যে যে যুদ্ধের সময় যারা যোদ্ধা মানে সোলজার থাকে, ওকে তারা কি বিভিন্ন কারাপশনে লিপ্ত থাকে, যেমন উদাহরণস্বরূপ এখানে বলা হয় যখন মাদার ক্যারেজের যে ছেলে থাকে সুইসেস তাকে আটক করে নিয়ে যাওয়া হয়, তখন তার কাছে 200 গিল্ডার চার্জ, তুমি এগুলো দিলে তোমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে। তার মানে যুদ্ধ মানে হচ্ছে এরকম কারাপশন বা দুর্নীতিতে ভরা। এরপর হচ্ছে কি যে প্রোটেস্টেশন, আবার যুদ্ধের সময় কিন্তু অনেকে এগুলার এগেইনস্টে মানে এক কথায় যারা কিনা এক কথায় হচ্ছে প্রতিবাদ জানায় আর কি, এবং যেমন এখানে উদাহরণস্বরূপ বলা হয়েছে যে তার যে মেয়ে আছে মাদার কারেজের মেয়ে কাটরিন, সে যুদ্ধের সময় প্রতিবাদ যখন সে করতে যায় তখন তাকে গুলি করে হত্যা করা হয় আর কি। এছাড়া মানে সে হচ্ছে এখানে একজন ভিকটিম, ওকে যখন সে ছোট ছিল তাকে আহ একজন যোদ্ধা সে সে মানে তার সাথে অসদাচরণ করে বা তার মুখে একটা কিছু ঢুকিয়ে দেয়, এবং যার ফলে সে বোবা হয়ে যায় আর কি। সুতরাং এরকম যুদ্ধের সময় যদি কেউ প্রোটেস্টেশন করে যায় তার সাথে এরকম মানে তার ফলাফলটা খুব ভয়াবহ টাইপের হয়, যেমনটা এখানে কার্টুনের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আবার যুদ্ধের সময় কি মানে এলাকায় লুটপাট হয় আর কি, ওকে উদাহরণস্বরূপ এখানে বলা হয়েছে যে মাদারকে সে তার সমস্ত সন্তানদের হারিয়েছে, এমনকি তার যে মানে একমাত্র মেয়ে ছিল আর কি সেই কাটরিন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কারণ কি সে হচ্ছে তারা এলাকা মানে তার ধর্মের যে লোকজন আর কি, সেই প্রতিষ্ঠান ধর্মের এদেরকে সে জাগ্রত করতেছিল যে তোমরা যে জেগে ওঠো, তোমাদেরকে এরকম ভাবে আক্রমণ করতে আসছে। তার মানে এখানে এখানে যুদ্ধের যত নেগেটিভ দিক সব উপস্থাপন করেছে, এই জন্য বলেছেন একটা ইন্টার ফেলে। আর কি সমস্যা আছে ভাই? না ভাই, নেক্সট দেন। ওকে, এরপরে দেখেন যে কনসিডার ব্রেকওয়ার্ড অ্যাজ অ্যান
ইনোভেটিভ প্লেরাইট উইথ স্পেশাল রেফারেন্স টু মাদার ক্যারেক্টার এন্ড চিলড্রেন, মানে দেখাও সে একজন ইনোভেটিভ প্লেরাইট, ওকে, বা সে এক কথা ভালো টাইপের নাটক লিখে সেটা আলোচনা করো। তো বলছে বা এইভাবে আসতে পারে যে তার প্রোজ স্টাইল আলোচনা করো। তো যাই হোক, কি বলছে, বার্টল ব্রেকট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনোভেটিভ, provocative and famous playwright of century, খুব ফেমাস একজন নাট্যকার আর কি। যে ব্রেকট has applied some significant techniques such as epic theater, dialectical theater, distancing and horizontal কি history historicization in his plays which made him innovative in the world of, মানে সে বেশ কিছু বৈশিষ্ট্য মেনটেন করে লিখেছে যার জন্য তাকে একজন ইনোভেটিভ লেখক বলা হয়েছে। The Breckott has been a great influence on modern theatre and his plays continue to address societal concern, মানে তার নাটকগুলোর মতো সমাজকেন্দ্রিক আর কি। He discovered that the theatre was the perfect forum to express social or political criticism, তার কাছে মনে হয়েছে থিয়েটারের মাধ্যমে সমাজ বা রাজনীতির যা চলে সেগুলো উপস্থাপন করা সম্ভব ভালো মতো। Mother Kaiser Children is a highly innovative play written by Breckott in which the playwright uses several techniques, যেখানে সে বিভিন্ন টেকনিক ইউজ করে লিখছে। ফার্স্টে কি এপিক থিয়েটার, যে বার্টল্ট না Breckott developed a style known as epic theater. In this media, actors did not strive to make their character realistic. Instead, his character represent a different side of an argument. মানে এই যে এপিক থিয়েটার যে টেকনিক, এইখানে যারা চরিত্র বা অ্যাক্টর থাকে, ওকে, তারা রিয়েলিস্টিক, মানে তারা নিজেদেরকে রিয়েলিস্টিক্যালি উপস্থাপন করার চেষ্টা করে না, বরঞ্চ একটা স্পেশাল স্পেশাল দিক উপস্থাপন করে, মানে প্রত্যেকটা চরিত্রের মাধ্যমে একটা বৈশিষ্ট্য উপস্থাপন করা হয়। তাই যে Breckot's epic theater presented multiple viewpoints and then let the audience decide for themselves. যেমন ব্রেকট এমন ভাবে নাটকগুলো লিখছে যে সে মানে নাটকের ফলাফলকে সেটা দর্শকদের উপরে ছেড়ে দেয়, তারা যে কোনো ভাবে সেটার আনসারটা নিতে পারে, মানে শেষে কি হবে না হবে, মানে ফলাফলটা কি সেটা দর্শকরা ডিসাইড করবে, কার মানে কোন দর্শক কোন ভিউ পয়েন্টে দেখছে সেটার উপর, মানে অনেকটা আনফিনিশড টাইপের মতো। যে আনলাইক ড্রামাটিক থিয়েটার ইন হুইচ দ্য টাইটলি কনস্ট্রাক্টেড প্লট, মানে একটা ড্রামাটিক থিয়েটারে কিন্তু একেবারে সবকিছু মানে ঘটনাটা একেবারে টাইট থাকে, যথোপযুক্ত থাকে, বাট এপিক থিয়েটার ওরকম থাকে না, এখানে মানে সাসপেন্স ক্রিয়েট করে, যে কনস্ট্রাক্টেড প্লট ক্রিয়েট সাসপেন্স। এপিক থিয়েটার ইউজ লুজলি কানেক্টেড সিন দ্যাট, মানে এখানে অতটা আটসাট টাইপের থাকে, ওকে, সবকিছু উপস্থাপন করা হয় না, বাকিটা দর্শকদের হাতে ছেড়ে দেওয়া হয়, যে দ্যাট আর সেট অফ এগেইনস্ট ওয়ান আনাদার। The loose narrative structure helps to break the suspense and makes the audience focus on the course of the play. লুজ স্ট্রাকচার জন্য, মানে লুজ স্ট্রাকচারের জন্য যারা অডিয়েন্স বা দর্শক তারা ফোকাস করতে পারে যে কি সাসপেন্স ঘটতে চলছে বা কি হতে চলছে, এরকম টাইপের, মানে এখানে দর্শকদের উপর বেশি ফোকাস করা হয় আর কি, যে তারাই ডিসাইড করবে বা তারাই বুঝে নিবে কি নেক্সট হতে চলছে, যে নট অন হাউ দ্য প্লে উইল বি রিজলভ আর দ্যাট, এখানে সমাধান দিয়ে হারা যায় না শেষে কি হলো। মাদার কাইজার চিলড্রেন ইজ এ প্লে বেসড অন এপিক থিয়েটার, শুধু এটা এপিক থিয়েটার স্টাইল বাই টেকনিক মেইনটেইন করা হয়েছে। দা প্লে স্ট্রাকচার এপিসোডিক্যালি এন্ড লুজলি, এবং এটা এপিসোড আকারে উপস্থাপন করা হয়েছে এবং এটার স্ট্রাকচার কেমন লুজ টাইপের। তার মানে ফার্স্ট টেকনিক আমরা কি দেখলাম, এপিক থিয়েটার মেইনটেইন করা হয়েছে। এপিক থিয়েটার বলতে কি বোঝানো, যেখানে স্ট্রাকচারটা আটসাট থাকে না, একটু লুজ টাইপের থাকে এবং দর্শকদের হাতে সিদ্ধান্ত ক্ষমতা ছেড়ে দেওয়া হয় আর কি, যে নাটকে কি হবে না হবে সেটা দর্শকরা যাচাই করবে। ফার্স্ট এরপরটা কি বলছে, ইন দ্য কনসেপ্ট অফ Breckot's epic theater, লিরিক ওয়াজ অ্যাডমিটেড অ্যাজ অ্যান এলিমেন্ট, মানে এখানে লিরিক বা গান টান বা এই টাইপের কিছু ইউজ করা, সং টাং, দ্য সংস আর রিগার্ডেড বাই Breckott অ্যাজ অ্যান interruptive device to give the audience the time to pause and think over the happiness on the stage, মানে মাঝে মধ্যে বিভিন্ন সং বা গান টান এগুলো ইউজ করা হয় আর কি, যে দ্য সংস আর মোর অর লেস কানেক্টেড উইথ দ্য অ্যাকশন অফ দ্য প্লে, তবে সেই গানটাকে মানে এগুলা কিন্তু মেইন স্টোরির সাথে কানেক্টেড না, মানে এগুলা সেই গান কেন ইউজ করে মাঝখানে সংটা, যাতে করে তার আগে কি হয়েছে না হয়েছে দর্শকরা সেটা সম্পর্কে একটু চিন্তা ভাবনা করতে পারে। সাপোজ মনে করেন একটা নাটকে 10টা সিন আছে, ফার্স্ট সিনের পর একটা গান দেয়া হলো এবং দর্শকরা যেন সেই সময়টা পায় যে নেক্সট কি আসতে চলছে বা এতক্ষণ কি হইলো, মানে এগুলাকে তারা যাচাই বাছাই করার সুযোগ পায়। Songs are written to drive deep the theme of the play into the minds of the audience so that they can think over what is happening in the society, সমাজে আসলে কি ঘটে এটা যেন তারা ভাবতে পারে। In the play Mother Kaiser children songs are given in all the scenes except scene 5 and river, যে এই দুটো সিনের মধ্যে বাকি অন্য প্রত্যেকটা সিনে এরকম সং ইউজ করা হয়েছে। The songs invite the actors to step out of their roles and address themselves to the audience so that they can understand the problems of society, যে সংগুলো এমন যেন যারা দর্শক তারা এটা রিয়েলাইজ করতে পারে যে সমাজে কোন সমস্যা বলে চলতেছে বা মানে সমাজের সমস্যা বলে যেন তারা রিয়েলাইজ করতে পারে। তার মানে ফার্স্টে আমরা দেখলাম যে সেখানে এপিক থিয়েটার কোয়ালিটি মেনটেন করা, এরপরে দেখলাম যে সেখানে সং থাকে আর কি, সং কেন থাকে, যাতে করে দর্শকরা সময় পায় কি ঘটছে এগুলো সম্পর্কে জানা বা চিন্তা করার। এরপর কি বলছে, যে Breckott developed a concept of a dialectical theater, সে dialectical theater এই কনসেপ্টটা ডেভেলপ করছে। It means the presentation of opposing forces at work here
ইন এভরি স্পেয়ার অফ হিউম্যান লাইফ। মানে ডায়ালেকটিক্যাল থিয়েটার বলতে কি বুঝি, মানে একটার বিরুদ্ধে আর একটা উপস্থাপন করা হয়, এটা মানে ভালো থাকে খারাপও থাকে তাই। This dialectical approach involves the portrayal of individuals whose lives are dominated by some contradiction in their character। যেমন এখানে বলা হয়েছে যে সেখানে যে মানুষজন থাকে দেখা যায় যে তারা মানে অন্য কারো হাতে আসলে ডমিনেটেড হচ্ছে, ওকে, বা এক কথায় তাদের মধ্যে ভালো কোয়ালিটি থাকলে অন্যদের মধ্যে খারাপ কোয়ালিটি, এরকম মানে তাদের মধ্যে কিছু কন্ট্রাডিকশন বা বৈসাদৃশ্য থাকে। Thus, the record has to portray characters who are living contradictions, such as Mother Cares. Mother Cares has both support and opposition for her। যেমন এখানে মাদার ক্যারেস রিপ্রেজেন্ট যুদ্ধ সম্পর্কে তার ভালো মানে সে যুদ্ধকে সাপোর্টও করে আবার অপোজ করে। যেমন সে চায় যুদ্ধ হোক, বাট তার সন্তানরা যেন অংশগ্রহণ না করতে পারে, এরকম যে কি কনফ্লিকচুয়াল যে চরিত্র এগুলো উপস্থাপন করা হয় আর কি। এটাকে বলা হয় কি ডায়ালেকটিক্যাল থিয়েটার। যে he feels a conflict between a tradeswoman and a mother, মানে একজন মা হিসেবে এবং একজন ব্যবসা হিসেবে তার মধ্যে একটা কনফ্লিক্ট হয়। যে ব্যবসা হিসেবে সে চায় যুদ্ধ যেন চলমান থাকে, মাদার হিসেবে চায় যেন তার সন্তানেরা প্রোটেক্টেড থাকে, ওকে। সো এরকম কনফ্লিক্ট উপস্থাপন করা হয়। আর কি আছে, Breckott uses many so-called alienation devices to prevent the audience from becoming involved in the action. According to Breckott, this identification of the audience with with of the characters is a serious obstacle in the way of their foreign independent opinions. So এটা আমি দেখি আগে কি বলতেছে। He wants to encourage his audience to judge the character। আচ্ছা, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, এটা লাগবে না, ওকে। মানে এখানে ফেচালন লেখা আছে, সহজভাবে লেখা দিয়ে এটা স্কিপ করি আমি। এরপরে গেছে দ্য ইউজ অফ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়াল প্লেজ অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন ব্রেকট। এছাড়া ব্রেকট তার নাটকে হিস্টোরিক্যাল এলিমেন্ট ইউজ করে। যেমন যেমন দেখেন এখানে হচ্ছে এই যে 30 ইয়ার্স সেই হিস্টোরিক্যাল ঘটনাটা নিয়ে কিন্তু নাটকটা লেখা হয়েছে। যে ব্রেকট বিলিভ দ্যাট দ্য ডিস্টেন্সিং ইফেক্ট অফ হিস্টোরি ক্যান মেক দ্য অডিয়েন্স মোর অ্যাওয়ার অফ মডার্ন ওয়ার্ল্ড। যে অডিয়েন্সদেরকে মানে আধুনিক অডিয়েন্স তাদেরকে বেশি ভালো মতো জানানো যায় হিস্টোরির মাধ্যমে আর কি। যে it can show that there are no universal values, that life is impermanent and that the world can be changed। মানে সবকিছু পরিবর্তনশীল বা কোনো কিছু আসলে পার্মানেন্ট নয়, কি ইম্পারমানেন্ট। সুতরাং সেই সমস্ত ভ্যালুটার মূল্যবোধ এইগুলোর মানে হিস্ট্রির মাধ্যমে উপস্থাপন করা সম্ভব হয়। যে historicization is also portrayed in order to draw connection from historical event to similar current event। মানে অতীতের সাথে বর্তমানে এরকম হিস্ট্রির উদাহরণ দিয়ে অতীতের সাথে বর্তমানে একটা লিঙ্ক তৈরি করা হয়। অতীতে কি ঘটছে এখনো কি ঘটতে পারে, এবং অতীতের ফলাফল ছিল কি এখনো এরকম ভয়ানক কিছু হইতে পারে। This can be seen in the place Mother Cares and Children written by Breckott, which comment on a current society or political issue using historical context। এখানে হিস্টোরিক্যাল কনটেক্সট ইউজ করে ওই সময় মানে তৎকালীন সময়ের যে অবস্থা সেটা আলোচনা, মানে সেই সময় যে পলিটিক্যাল অবস্থা সেটা আলোচনা করা হয়েছে। কিন্তু in Mother Cares and Children, the playwright uses the 30 years war as a background to warn the contemporary people about the evils of war। যে যুদ্ধের ভয়াবহতা বোঝানোর সে 30 years war কে মানে যে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে হয়েছে আর কি, এবং ইউজ করছে এখানে। বলছে দ্য লাইফ এন্ড স্ট্রাগল অফ মাদার ক্যারেস হ্যাজ বিন পোর্ট্রাইড ভিভিডলি বেসড হিস্টোরিক্যাল রিসার্চ। মানে তার চরিত্রটা আসলে হিস্টোরিক্যাল চরিত্রের উপর ডিপেন্ড করে এখানে উপস্থাপন, তার মানে এখানে সে হিস্টোরিক্যাল বেসড স্টোরি ইউজ করছে, ওকে। এবার কি হাউবার রেকর্ড কি রেকর্ডস ড্রামাস থিওরাইজ, যে রেকর্ড ড্রামাটিক থিওরিজ আর নট ইন্টেন্ডেড টু বি ডগম্যাটিক। তবে সে যাই বলুক না কেন এগুলো কিন্তু আসলে কি ডগম্যাটিক বা কুসংস্কার শোনা, মানে শুধুমাত্র তার মানে নিজস্ব যে মতামত এমনটা ছিল না। দে ইভলভড আউট অফ দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ক অফ ইন দ্য থিয়েটার। যে সেখানে এগুলো বাস্তবিকতার উপর ডিপেন্ড করে নিচ্ছে। and he constantly tested them, discarding them if they are not workable। এবং সে যেগুলো দরকার তাই লিখছে, যেগুলো দরকার নাই এগুলাকে সে ডিসকার্ড বা ত্যাগ করছে। This method was typical of Breckott writing। এবং এটা এসে তার লেখার একটা বৈশিষ্ট্য ছিল, যেটা দরকার সেটা শুধুমাত্র। He was always prepared to change, to adapt, to incorporate suggestion from others। সে সবসময় অন্যদের সাথে সাজেশন নিত, মানে তার ভুল ত্রুটি এগুলো সে অন্যদের কাছ থেকে মানে শিখতো আর কি, এবং সে চেঞ্জ করতো বা সময়ের সাথে অ্যাডাপ্ট করে নিত। Even from stage hands into his place, the actual staging of his plays always made Breckott aware of changes that were needed to make his work dramatically effective। এবং সবসময় সে পরিবর্তনশীলতাকে সাদরে গ্রহণ করতো এবং সে অনুসারে সে তার নাটকগুলো চেঞ্জ করতো আর কি। ঠিক আছে, এই হচ্ছে ওনার যে লেখালেখির টেকনিক। সংক্ষিপ্ত আকারে বলি, শুরুতে বলা হয়েছে যে উনি এপিক থিয়েটার কোয়ালিটি মেনটেন করছে, যে ওনার স্ট্রাকচার গুলো লুজ টাইপের আর কি। এর পরটা কি শেষ ডায়ালেকটিক্যাল থিয়েটার, মানে সে এখানে এমন ভাবে চরিত্র ইউজ করছে যাদের মধ্যে কনফ্লিক্ট বা বৈসাদৃশ্য উপস্থাপন করা গেছে। এরপরটা ছিল কি না, এটা ইম্পর্টেন্ট ছিল না, এটা সে সেখানে হিস্টোরিক্যাল যে এলিমেন্ট এগুলো সে ইউজ করছে, ওকে। যেমন একটা 30 ইয়ার্স ওর যে হিস্টোরিক্যাল একটা ঘটনা ঘটছিল সেটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করা হয়েছে।
আর লাস্টে বলছে যে সে সবসময় মানে পরিবর্তনশীলতাকে অ্যাকসেপ্ট করছে, যেটা তৎকালীন সময়ের সাথে সাদৃশ্যপূর্ণ ছিল সেগুলোই সে ইউজ করছে। এগুলোই হচ্ছে তার যে টেকনিক বা লেখালেখির স্টাইল বা কোয়ালিটি। এতে কি সমস্যা আছে স্বরূপ ভাই, সুগত ভাই? যাই আমাদের নেক্সটে যাই, দেখি ডলস হাউস। আচ্ছা, আগে চরিত্রগুলো দেখি, এরপর সামেটি সংক্ষিপ্ত আকারে একটু দেখতে পারেন। নোরা হেলমার শেখে নাটকের প্রধান চরিত্র এবং টরভাল্ড হেলমার স্ত্রী। একে প্রথম দেখে নোরার বহির্বিশ্ব সম্পর্কে ধারণা ছিল না। বিয়ের আগে তার বাবা তার সাথে পুতুলের মতো আচরণ করতো এবং বিয়ের পর তার স্বামী তার সাথে পুতুলের মতো আচরণ করতো। মানে হতে পারে এটা পেট্রিয়ার্চাল সমাজের একটা চিত্র, মানে হচ্ছে কি পুরুষতান্ত্রিক সমাজের। এই জন্য এটার নাম হয়েছে ডলস হাউস। টরভাল্ড হেলমারকে নোরার স্বামী, সে নোরার সাথে এমন আচরণ এবং প্রশংসা করতো মনে হতো নোরা একটা পুতুল। এরপরে নিলস ক্রোয়াগস্টাড এটাকে একজন আইনজীবী যিনি ব্যাংকে টরভাল্ড হেলমারের অধীনে চাকরি করতেন। এরপরে কি ক্রিস্টাইন লিন্ডে, নোরা হেলমার স্কুল বান্ধবী, ডক্টর র্যান্ড হেলমারের বন্ধু। আর কি বব এমি আইভার, নোরা টলভার্ন দম্পতির 3 সন্তান, বব এমিয়া আইভার। আর কি এনি মেরিকে হেলমার, কি হেলমার ফ্যামিলি নার্স, আর হেলেনকে হেলমার পরিবারের সার্ভেন্ট। আচ্ছা, বিশাল বড় সমাজ। আচ্ছা, আপনারা একটু বাংলাটা পড়েন, আমি একটু বাংলাটা পড়ে দেন সংক্ষিপ্ত আকারে রিপিট করবো আমি। উম, আচ্ছা, ফার্স্ট স্ট্যান্ডার্ড মেইনলি নোরা আর হচ্ছে তার যে স্বামী ভিক্টর মানে থরভাল্ড, এই দুজনের মধ্যে কিছু কথোপকথন হয় আর কি। তো একটা পর্যায়ে নোরার এক বান্ধবী আসে, সে এসে বলে যে তার নাকি স্বামী মারা গেছে, সুতরাং হচ্ছে তার একটা চাকরি দরকার। ওকে, এবং সে নোরাকে বলে এটা তুমি তোমার স্বামীকে বলিও। তো তখন নোরার স্বামীর কাছে আবার মানে আর একটা লোক আসে যে নোরার স্বামীর আন্ডার হচ্ছে কাজ করতো। সে এসে বলে যে সে নাকি ব্যাংকে জালিয়াতির জন্য তাকে গ্রেপ্তার করা হবে, সুতরাং মানে হতে পারে তাকে চাকরিচ্যুত করা হবে, বাট হচ্ছে তাকে যেন চাকরিচ্যুত করা না হয়, মানে অ্যাটলিস্ট সে টরভালকে বলে যে আপনি একটু দেখেন যে আমাকে যেন চাকরিচ্যুত না করা হয়। তো তখন নোরা এসে আবার ওই যে তার যে বান্ধবীর চাকরি লাগবে এটা তার স্বামীর কাছে এসে বলে। ওকে, তো তার স্বামী হচ্ছে তখন বলে যে ঠিক আছে, একটা লোকের মানে তাকে জালিয়াতির জন্য চাকরিচ্যুত করা হবে, সেই জায়গায় তা মানে নোরার যে বান্ধবী সে চাইলে চাকরি করতে পারবে। ওই সময় আবার ওই যে যে হচ্ছে মানে যার চাকরিটা চলে যাবে জালিয়াতির জন্য, সে নোরাকে এসে বলে যে তুমি যদি তোমার স্বামীকে এইটা না বলো যে আমাকে যেন চাকরিচ্যুত না করে, মানে অ্যাটলিস্ট তুমি আর তোমার স্বামীকে বলবে আমাকে যেন চাকরিচ্যুত না করে, যদি এটা না বলো তাহলে আমি এটা জানিয়ে দিব যে তুমি তোমার বাবার মানে মৃত বাবার সিগনেচার কপি করে ব্যাংক থেকে লোন নিছো। তো তখন নোরা সে হচ্ছে তার স্বামীর কাছে যায় এবং গিয়ে বলে যে ওকে চাকরিচ্যুত করার দরকার নেই, বরঞ্চ চাকরিতে থাকো। ওকে, তো এইটা নিয়ে নোরা এবং তার স্বামীর সাথে মানে একটু বাদানুবাদ হয় আর কি। এবং নোরার স্বামী এটা রাজি হয় না, সে বলে যে না ওরা এবার চাকরিচ্যুত করবো আর কি। এভাবে ফার্স্ট অঙ্ক শেষ হয়। যে মানে এটা হলো ফার্স্ট যে যে হচ্ছে অ্যাক্টের ঘটনা। এরপর আছে সেকেন্ড অ্যাক্ট, তো এটা আমি দেখি যে সেকেন্ড অ্যাক্টে কি বলা হয়েছে।
আচ্ছা, সেকেন্ড অ্যাক্টে এসে মানে নোরার কাছে ওই যে যে ব্যক্তিটার চাকরিচ্যুত করা হবে তাকে সে আসে এবং এসে বলে মানে তুমি কি তোমার স্বামীর কাছে বলো না এটা যে হচ্ছে আমাকে যদি চাকরিচ্যুত না করে, তখন নোরা তাকে বলে আমি বলছিলাম দুইবার বলছিলাম কিন্তু আমার স্বামী তাতে রাজি হয়নি। তো যাই হোক, ওই ব্যক্তি নোরাকে থ্রেট দিত, মানে যাওয়ার সময় থ্রেট দিত তুমি যদি তোমার স্বামীকে রাজি না করাতে পারো তাহলে আমি কিন্তু শীঘ্রই পুলিশের কাছে যাবো কি, এবং সে একটা চিঠিতে সবকিছু লিখে যায় আর কি। যে সবকিছু লিখে যায় যে আমি এইটা তোমার স্বামীকে দেখাবো। বাট মানে তখন নোরার যে বান্ধবী ছিল সে, তারা দুজনে মিলে পরিকল্পনা করে এই সিডিটা যেন কোনোভাবে তার স্বামীর কাছে না, মানে তার স্বামীর হাতে না পারে। ওকে, এখানে লিস্ট যে সেকেন্ড অ্যাক্ট এটা শেষ হয় আর কি। এরপর থার্ড অ্যাক্টে কি বলছে, এটা মানে মেইনলি নোরা এবং তার স্বামী এবং ওই যে যে হচ্ছে নোরার বান্ধবী এবং তার স্বামীর আন্ডার চাকরি করে এক ব্যক্তি, এই চারজনকে নিয়ে মনে হয় ঘটনা বলি। তো দেখি লাস্ট একটা কি আছে। আচ্ছা, আর থার্ড অঙ্কে বলা হয়েছে এটা, দেন হচ্ছে নোরার যে বান্ধবী সে যায় ওই যে যে যাকে চাকরিচ্যুত করা হবে আর কি কুরাগেস্টার, তার বাসায় গিয়ে বলে যে মানে লিস্ট তুমি যে কাজটা করতে চাচ্ছ, ওকে, সে পুলিশের কাছে যাবো বা নোরার স্বামীর কাছে বলবো এগুলো তোমার করার দরকার নাই, তুমি চাইলে মানে আমরা বিয়ে করতে পারি, কিন্তু এতে কুরাগেস্টার রাজি হয়। ওকে, দেন মানে অন্যদিকে দেখা যায় নোরার যে স্বামী আর কি টরবল, সে সবকিছু জেনে যায়। তো সে নোরাকে ভুল বুঝবে, অনেক বকাঝকা করে। বাট আলটিমেটলি আর একটা চিঠির মাধ্যমে সে জানতে পারে, মানে যেটা কুরাগেস্টারটি নিয়ে আসে, যে আসলে নোরার এখানে কোনো দোষ নাই, সে যা করছে তার ফ্যামিলির ভালোর জন্যই করছে আর কি। দেন ওই যে যে নোরাকে তাকে ক্ষমা করে দেওয়া হয়, এবং এখানে আসলে নাটকের বোঝাইতে চাইছে যে পুরুষতান্ত্রিক সমাজ সবসময় নারীদের সাথে কতটা খারাপ আচরণ করে। এখানে যেমন নোরা সেটার শিকার হয়। ওকে, যে নোরা মানে নোরা আগে যেমন তার বাবা তাকে যা বলতো সে তাই শুনতো তাই করতো, আবার বিয়ের পরে সেও তার স্বামী যা বলে, যা করতে বলে বা যা বলে সে তাই শোনে। ওকে, সুতরাং এখানে নারীদেরকে আসলে পুতুলের সাথে কম্পেয়ার করেছে এবং সেই পুতুল হচ্ছে এখানে নোরা। ওকে, এটা হচ্ছে মেল ডমিনেটেড সোসাইটির একটা চিত্র এই নাটকে নোরা, সেই নোরার যে স্বামী টরভাল্ড তার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বুঝছেন, এই হচ্ছে টোটাল যে সংক্ষিপ্ত আকার সামারি। আচ্ছা, আমরা দেখি এবার কোশ্চেনে যাই। হুম, যে হোয়াই ডাজ নট নোরা ফরগিভ টরভাল্ড ইন এডে, মানে কেন সে টরভাল্ডকে ক্ষমা করে না, এটা আলোচনা করো। এখানে বলছে টল হাউস ইজ a modern tragedy by Henry Gibson, who is a Norwegian playwright. In the play, Torvald Helmer's angry reaction to Krogstad incriminating letter unfolding Nora's secret borrowing of $1,200 by forging her father's signature is a shocking revelation to her. মানে টরভাল্ড হেলমার সে যখন জানতে পারে যে নোরা নাকি হচ্ছে 1200 ডলার তার বাবার মানে নাম করে বা সিগনেচার নিয়ে হচ্ছে সে ধার করেছিল ব্যাংক থেকে বা লোন নিয়েছিল, এটা জানার পরে সে প্রচুর রিয়াকশন করে তার ওয়াইফের উপর। She has previously thought that Helmer, with all moral principles which he had always professed, would never yield to Krogstad blackmail and would defy him, refusing flatly to accept his demands. মানে সে ভাবছিল যে তার স্বামী হয়তো এরকম কোনো কিছু করবে না। ওকে, তার স্বামী হয়তো সে ক্রগস্টারের মানে কি ক্রগস্টার যে তাকে ব্ল্যাকমেল করছে এগুলাতে মানে অ্যাটলিস্ট এগুলো সে কোনোভাবে বিশ্বাস করবে না, বরঞ্চ সেগুলোকে রিফিউজ করবে। মানে এগুলো নোরা ভাবছিল তার স্বামী সম্পর্কে। She had also thought that with all the love that he had been professing for her and take upon himself the entire responsibility for the criminal deed, no, for the criminal deed, she, in the light of the sacrifice she had made to save his life,
he would have committed without having realized its consequence. এবং নোরা আরো এটা ভাবছিল যে সে তার স্বামীকে জানায় নাই তো কি হয়েছে, ওকে, মানে তার স্বামীকে জানাইলে এটা হয়তো মানে সে একটু খারাপ কাজ মনে করতো, বাট সে যাই করুক না কেন সবকিছু তো করছে সে তার স্বামীর জীবন বা অ্যাটলিস্ট তাদের জীবন যাতে করে একটু ভালো হয়, সে মানে এইগুলোর জন্য। তো যদি তার স্বামী জানে হয়তো তার স্বামী তাকে কোনো কিছু বলবে না। But Helmer has lost his temper and taken a drastic decision against the circumstances that compelled her to take a loan from Krogstad several years ago. কিন্তু হেলবার সে তার সাথে খুব খারাপ আচরণ করে আর কি, মানে সে নোরার কথা বলছে, যার ফলে নোরা সে বাধ্য হয় একটা লোন নেওয়ার জন্য। The loan was necessary for taking him in a warm country for a change. ওকে, এবং সে আসলে এইটা মানে লোনটা নিয়েছিল কেন, মানে সম্ভবত লোন নিয়ে সে অন্য একটা দেশে অল্প কিছুদিন সময় থাকার জন্য নিয়েছিল। Again, Nora was shocked when Helmer, on getting Krogstad's second letter of apology, instantly forgives her and tells her he will again love her, protect her, and guide her through all the rest of her life, just as he had been doing before. এছাড়া হচ্ছে মানে নোরা এটাও কল্পনা করতে পারেনি যে হেলমার হচ্ছে মানে হেলমার মতো হচ্ছে টরভাল্ড হেলমার তার স্বামী তাকে এতটা এরকম ভাবে বকাঝকা করছে, সেই স্বামী আবার তার মানে সেই ক্রগস্টাডের একটা চিঠি পেয়ে সবকিছু ভুলে আবার তাকে মানে আগের মতো ভালোবাসতে আরম্ভ করবে, সে একদমই কল্পনা করে নাই। But Nora is completely disillusioned of her husband pretended love and decides to leave him. তবে নোরা সে এটা বুঝতে পারছে যে তার স্বামী মানে অটলিস্ট ভালো বিবেক বুদ্ধি সম্পন্ন না, ওকে, সে তাকে ভালোবাসে না, আসলে ভালোবাসার ভান করে, এই জন্য সে তাকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। Her home and even her children and thus ceased to be a dull wife under male hegemony. সুতরাং সে আর এরকম পুরুষতান্ত্রিক সমাজে পুতুলের মতো জীবনযাপন করবে না। She has discovered that Helmer is not the kind of man she has always thought him to be. সে এটার মানে ডিসকভার করছে বা বুঝতে পারছে যে হেলমার মানে হেলমার কাছে যেমন মনে করছে হেলমার ওরকম টাইপের কোনো মানুষ না। সো হি ডাজ নট ফর, সেই জন্য সে কখনো হেলমারকে ক্ষমা করবে না। তার মানে এই তরবার যে তার সাথে খারাপ আচরণ গুলো করছে, এই খারাপ আচরণ গুলোর জন্য নোরা তাকে কখনো ক্ষমা করে নাই বা ক্ষমা করতে পারে নাই। ওকে, এটা হচ্ছে আনসার। বলছে হোয়াট অ্যাকর্ডিং টু ইউ ইজ দ্য মেসেজ অফ দ্য প্লে, নাটকের মেসেজটা কি? তো বলছে কি দ্য প্লে দ্য ডলস হাউস contains a message to us, even though Ibsen himself denied it. The last discussion between Nora and Helmer clearly shows that the main theme of the play is the rigid rights and duties of women. মূলত এখানে নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে, যদিও লেখক এটা স্বীকার করে নাই। The Nora's decision at the end is intended to show that man has no right to treat his wife as his position in his property. যে নোরা মানে শেষমেশ আমরা তার কথোপকথনের মাধ্যমে এটা বুঝতে পারি যে সে এরকম একটা কথা বলে যে পুরুষদের কোনো অধিকার নাই নারীদেরকে তাদের পার্সোনাল প্রপার্টি মনে করা। A woman has a mind of her own. একজন নারীরও নিজের মন মানসিকতা আছে। And an individual of her own. মানে তার নিজস্ব চিন্তা ভাবনা আছে। She only needs a favorable environment in which she can think of for herself and can make her own wishes known to her husband. তারও একটি স্পেস দরকার যেখানে সে তার নিজের চিন্তা ভাবনা বা মানে এক কথায় এমন একটা পরিবেশ দরকার যেখানে তার নিজের মতো একটু করে একটু বাঁচতে পারবে। In the play, Helmer has been portrayed as a complete egotist, মানে এখানে তার স্বামীকে উপস্থাপন করা হয়েছে কি একজন ইগোটিস্ট বা অহংকারী ব্যক্তি হিসেবে। Self-centered husband who takes his wife for a source of warmth and comfort in the household, যে কিনা তার মানে স্ত্রীকে জাস্ট হচ্ছে মানে খাটিয়ে নেয় আর কি, তার স্ত্রীকে দিয়ে, ওকে, সোর্স অফ ওয়ার্মথ মনে করে। But Nora, by her bold decision and action, at the end becomes a different woman from what she was in the beginning. তবে নোরা মানে তার মধ্যে আমরা শেষমেশ সাহসটা দেখতে পাই যে সে এগুলোর এগেইনস্টে প্রতিবাদ জানায় আর কি। She now realizes that she has an identity and an individuality of her own. সে রিয়েলাইজ করতে পারে কি যে তার নিজস্ব একটা সত্তা আছে। Thus Nora's revolt is a trumpet call to all the women in the world. মানে এখানে নোরা সমস্ত নারীদের মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আর কি, টু ফ্রি দেমসেলফ ফ্রম দ্য শ্যাকলস অফ আউটার কাস্টম এন্ড কনভেনশন, যারা কিনা সেই পুরুষতান্ত্রিক সমাজের এগেইনস্টে মানে টিকে থাকতে চায় আর কি। তো এটা হচ্ছে মানে এক কথা পুরুষতান্ত্রিক সমাজের এগেইনস্টে প্রতিবাদ করাটাই হচ্ছে এই নাটকের মেইন থিম বা মেইন মেসেজ। আচ্ছা, এরপরে দেখেন হাউ ইজ ডলস হাউস এ ফেমিনিস্টিক প্লে, এটা কোন দিক থেকে একটা ফেমিনিস্টিক প্লে?
আচ্ছা দেখেন কি বলা হয়েছে, হ্যাঁ, যে এটাকে কেন একটা ফেমিনিস্টিক প্লে বলা হইলো আর কি। তো কি বলছে যে ইবসেনস প্লে ডলস হাউস ইজ এ মডার্ন ট্র্যাজেডি, ইট ইজ অফেন কল্ড এ ফেমিনিস্টিক প্লে, দ্য প্লে ডিলস উইথ উমেন্স প্লেস অফ সোসাইটি। এখানে সমাজের নারীদের অধিকার নিয়ে কথা বলা হয়েছে। ইন চুজিং হিজ টপিক হি ওয়াজ মোর ইনফ্লুয়েন্সড বাই হিজ ওন কনভিকশন দ্যান দ্য গ্রোয়িং মুভমেন্ট ফর দ্য ফ্রিডম অফ উমেন। মানে এখানে সে নারীদের যে স্বাধীনতা অধিকার অধিকার এগুলোর কথাবার্তা বলছে। ইট মাস্ট বি রিমেম্বার দ্য প্লে ওয়াজ নট রিটেন জাস্ট ফর সাপোর্ট ফেমিনিজম। তবে এই না যে এই নাটকটা আসলে মহিলাদেরকে সাপোর্ট করার জন্য লেখা হয়েছে। Himself made it quite clear in his speech which he delivered on May 26, 1898 at a banquet of the Norwegian Society for the Women's Cause. মানে ইবসেন এখানে সে নিজেই সেটা একটা বক্তব্যের মাধ্যমে শেয়ার করছে, যে বক্তব্যটা সে আসলে 1898 সালে 26শে মে দিয়েছিল, যখন সে একটা নরওয়েজিয়ান সোসাইটিতে একটা রাতের খাবার মানে banquet বুঝে যে খাবার, রাতের খাবার খেতে গিয়েছিল তখন। যে he was drawn in fact his sympathetic attitude towards women was an offshoot of his passionate belief in human freedom। যে সে আসলে এখানে মানে শুধুমাত্র যে নারীদের অধিকার নিয়ে বলছে তাই না, আসলে সে সবার অধিকার নিয়ে কথা বলছে। He was drawn toward him simply because he felt that women in society are denied the rights and opportunities to grow like men। সেখানে বলতে চাইছে কি যে পুরুষরা যেমন সমাজে গ্রো করতে পারে, নারীরা সে অধিকারটা পায় না, সে অপরচুনিটি বা রাইট গুলো পায় না, সেগুলোতে তাদেরকে ডিনাই করা হয়। Actually, Ibsen in this play tries to examine the true basis of man-woman relationship in its most intimate forms, namely marriage। আসলে লেখক এখানে বলতে চাইছে যে বিয়ের ক্ষেত্রে পুরুষ এবং নারীদের অধিকারটা আসলে কেমন বা সম্পর্কটা কেমন হওয়া দরকার। The play does not concern with feminism so much as it concern with those ethical and spiritual factors without which marriage remains a mere living together, as pointed out by Nora in the third act of the play after her disillusionment with her husband। মানে এখানে লেখক শুধুমাত্র ফেমিনিজম নিয়েই কনসার্ন মানে আলোচনা করে নাই, বরঞ্চ স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের পরে কেমন সম্পর্ক থাকা দরকার, শুধুমাত্র একসাথে থাকাটাই যে সম্পর্ক না, এটা বোঝাইতে চাইছে। যে হেলবার দাস এ ডলস হাউস যে বলতে এটা ফেমিনিস্টিক প্লে, কারণ এখানে মানে বিয়ের পরে যে হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা দরকার, নারীদের অধিকার কেমন হওয়া দরকার, ওকে, এগুলো নিয়ে কথাবার্তা বলা হয়েছে, এই জন্য এটাকে একটা ফেমিনিস্টিক প্লে বলা হয়েছে। ওকে, ওটা দেখেন হিম হচ্ছে A Doll's House, written by Henrik Ibsen, is a feminist play which shows the gender হ্যাঁ, discrimination। হ্যাঁ ভাই, আজকে এই পর্যন্ত থাকুক, এটা পড়িনি তো মানে ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা ভাই, তাহলে আজকে এতটুকু থাকো, আমি কালকে হ্যাঁ, পড়তে করবো। আচ্ছা।